এসএলআর এর ক্ষেত্রে যেমন আমরা ফুল প্রফিটটা লক্ষ্য করে থাকি। যদি গোল্ড যদি জমা রাখা হয় তাহলে এখন যদি গোল্ডের দাম 35,000 হয় তাহলে এটা যদি 5 বছর পর 40,000 হয়ে যায় তাহলে এটা এক প্রকারের লাভই হচ্ছে। সো হে গাইজ, দিস ইজ অভিষেক রয় অ্যান্ড ইউ আর ওয়াচিং নেক্সট WBCS ইউটিউব চ্যানেল। সো এই কোর্সটার মাধ্যমে আমি আরবিআইয়ের যে কনসেপচুয়াল পার্টগুলো তো সেগুলো আমি তোমাদের সামনে ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করছি। তো এর আগের ভিডিওটাতে আমি ইনফ্লেশন ডিফ্লেশন আর কিছু ছোটোখাটো কনসেপ্ট আমি ক্লিয়ার করেছি আরবিআই রিলেটেড। তো আশা করছি তোমরা সেই ভিডিওটা দেখে নিয়েছো। তো যদি না দেখে থাকো এখনও, তাহলে আমি ফার্স্টে রিকমেন্ড করবো তোমরা যাও ফার্স্টে ওই ভিডিওটা দেখো, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ফার্স্টে ওই ভিডিওটা দেখো পার্ট 1টা, তারপরে আসবে এই ভিডিওটা। গেলে স্টপ করলে কি? আমি কিন্তু সিরিয়াসলি বললাম। আচ্ছা চলো, আমি তাহলে ধরে নিলাম যে তোমরা ফার্স্ট পার্টটা দেখেছো, তাহলে এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো তাহলে এইবার দেখো ব্যাপারটা কী হচ্ছে। ধরে নাও আমি একজন অভিষেক রয়, আমি কিছু টাকা, ধরে নাও 100 টাকা আমি আমার লোকাল ব্যাংকে অর্থাৎ স্টেট ব্যাংকে গিয়ে আমি জমা রাখলাম, ঠিক আছে? তো সেই স্টেট ব্যাংকে গিয়ে আমি 100 টাকাটা জমা রাখলাম। তো তারপর স্টেট ব্যাংক কী করবে, তো সেই টাকাটা আবার অন্য কাউকে লোন দেবে। তো সেটা লোন দেবে অবভিয়াসলি সেটা বেশি পার্সেন্ট রেটে মানে লোনটা দেবে। অর্থাৎ আমি যদি সে টাকাটা জমা রাখি যে আমার ইন্টারেস্ট পাবো 0 থেকে 4% মতো এই আশা করে, এসবিআই সেই 100 টাকাটা তাহলে সেই ব্যক্তিটাকে লোন দেবে যাতে সে পরবর্তীকালে 10 থেকে 15% পর্যন্ত সেই টাকাটা ব্যাক পেতে পারে, ঠিক আছে? ফার্স্টে 100 টাকাটা যেটা এসবিআইকে দিয়েছিলাম, তাহলে এসবিআই সেখান থেকে কী করবে না 3% সিআরআর হিসেবে জমা রাখবে এবং 18% এসএলআর হিসেবে জমা রাখবে। অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর এবং স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও অর্থাৎ এসএলআর। তো এইবার এতক্ষণে তোমরা একটা টার্মের সঙ্গে যুক্ত হলে অর্থাৎ পরিচিত হলে, যেটা হচ্ছে সিআরআর এবং এসএলআর। তো এই দুটোই হচ্ছে যেটা আরবিআই ফিক্সড করে দেয় প্রত্যেক বছরে। তো আমি যেটা বললাম 3% এবং 18% এটা হচ্ছে বর্তমান। তো তোমরা যখন এক্সামে অ্যাপিয়ার হবে তার আগে ঠিক এইগুলো, এই রেট ফেটগুলো একটু দেখে নেবে, আর দেখে নেওয়ার দরকার নেই, আমি একদম লাস্ট মোমেন্টে তোমাদেরকে আমি বলে দেবো। তো এবার আমাদের মনে একটা সংশয় চলে এলো যে সিআরআর আর এসএলআর হিসেবে তাহলে এসবিআইকে কেন জমা করতে হবে? তো কদিন আগে, তো বেশ কিছুদিন আগে তোমাদের হয়তো মনে আছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে কিছু একটা স্ক্যাম হয়েছিল। তো যার ধরুন পিএনবির যারা কাস্টমার্স ছিলেন তারা কিন্তু ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন যে তারা তাদের টাকা ফেরত পাবে কিনা। তো ঠিক সেই জন্য আরবিআই এসবিআইকে এই কাজটা করতে বলে, না কি কাজ না কি পার্সেন্ট টাকা সিআরআর হিসেবে এবং 18% টাকা এসএলআর হিসেবে জমা রাখতে, অর্থাৎ টোটাল 21% টাকা যাতে একটা সেফ জোনে যাতে ওটা রাখা থাকে। তো যেগুলোকে ইউটিলাইজ করা হবে সেই টাইমগুলোতে। রিজনটা হলো টু প্রোটেক্ট দি ব্যাংক ফ্রম ব্যাংক রান, অর্থাৎ ব্যাংকের যে ক্রাইসিসটা সেটাকে পূরণ করার জন্যই এই সিআরআর অর্থাৎ ক্যাশ রিজার্ভ অর্থাৎ রিজার্ভ করে টাকাটাকে রাখা হচ্ছে 3%। তো ঠিক আছে, চলো তাহলে তোমরা এবার আমার খাতা পেনে চলো এই কনসেপ্টটাকে আর একটু ভালো করে ক্লিয়ার করার জন্য। তো চলো, ঠিক আছে। তো এবার দেখো এখানে আমি জাস্ট একটা টোটাল ছক লিখেছি। তো এইবার তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি যে ব্যাপারটা কী হচ্ছে। ফার্স্টে দেখো এখানে লেখা আছে টাইম অ্যান্ড ডিমান্ডস, মানে আমরা যখন ব্যাংকে টাকা রাখি তখন আমরা দু জায়গাতে টাকা রাখি, একটা হচ্ছে টাইম লায়াবিলিটি এবং আরেকটা হচ্ছে ডিমান্ডস লায়াবিলিটি। তো এইবার এই দুটো জিনিস কী কী না, ধরে নাও আমরা ধরো ডিমান্ডস লায়াবিলিটিতে টাকা রাখলাম, অর্থাৎ আমাদের সেই টাকাটা জমা হলো কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টে। তো তাই জন্য আমাদের ডিমান্ড অনুযায়ী আমরা যখন তখন ধরো এটিএমে গেলাম বা ব্যাংকে গেলাম, আমাদের যত টাকা দরকার আমরা সেটা তুলে নিয়ে চলে এলাম, ঠিক আছে? তো এবার সেটা আমাদের যেটা সেভিংস অ্যাকাউন্টে যেটা থাকলো তো সেটা আমরা যখন তখন তুলে নিয়ে চলে এলাম। তো এই জন্য এটাকে বলছে ডিমান্ডস লায়াবিলিটি, অর্থাৎ ব্যাংক যে একটা দায়িত্ব নিচ্ছে আমার সেই টাকাটার জন্য, ওই জন্য সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টে আমরা যে টাকাটা রাখছি সেটা চলে আসছে এই যে সিএ অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট এবং এসএ অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট, তো সেটা চলে আসছে ডিমান্ডস লায়াবিলিটির মধ্যে। তো তারপর আমরা চলে আসছি টাইমস লায়াবিলিটিতে। তো এই টাইমস লায়াবিলিটি দেখো এখানে দুটো প্রকারের রয়েছে, যেটা হচ্ছে একটা ফিক্সড ডিপোজিট এবং আরেকটা হচ্ছে রিকারিং ডিপোজিট। তো আমরা এখানে এই দু রকমভাবে আমরা এখানে টাকা ডিপোজিট করতে পারি, ঠিক আছে? তো এবার ফিক্সড ডিপোজিট কি না, ধরে নাও আমি 5 বছরের জন্য 5,000 টাকা আমি ব্যাংকে জমা দিলাম। এবার ব্যাংক আমাকে দাবি করবে সেই 5,000 টাকাটা 5 বছর পরে আমাকে ইন্টারেস্ট সহ কিছু পরিমাণে একটা ইন্টারেস্ট সেটা সহ আমাকে ব্যাক করবে। তো এই জন্য এটাকে বলছে ফিক্সড ডিপোজিট। তো এবার আমরা যেমন ডিমান্ডস লায়াবিলিটিতে আমরা যেমন কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্টে আমরা যেটা রাখছিলাম তো সেটা আমরা যে কোনো সময়তে আমাদের ডিমান্ড অনুযায়ী আমরা সেটাকে উইথড্রও করছিলাম। কিন্তু এই ফিক্সড ডিপোজিটে আমার ধরো 5 বছরের আগে আমার ধরো 3 বছরের মধ্যে ধরো বললাম আমি ব্যাংকে গিয়ে যে আমি 2,000 টাকা উইথড্র করতে চাই, তখন ব্যাংক আমাকে বলবে হ্যাঁ তুমি 2,000 টাকা উইথড্র করতে পারো, কিন্তু যেটা 5,000 টাকা ছিল সেটা 5 বছর পরে সেটা আরও বেশি টাকা তোমার কাছ থেকে কেটে নেওয়া হবে, অর্থাৎ এটা তোমার পেনাল্টি।
তাহলে আমি যদি এখন মনে করি যে 5 বছরের আগে আমি আমার এই ফিক্সড ডিপোজিটের টাকাটা অর্থাৎ 5,000 টাকা থেকে আমি 2,000 টাকা তুলতে চাই, তাহলে সেটা আমি তুলতে পারবো। কিন্তু সেক্ষেত্রে আমাকে 5 বছর পরে আমার যে 5,000 টাকাটা আমি যেটা ব্যাংকে দিচ্ছিলাম সেটা আমাকে আরও বেশি পরিমাণ টাকা সেটা আমাকে দিতে হবে, অর্থাৎ এটাই আমার হচ্ছে পেনাল্টি। তাই ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আমাদের যেমন লাভ আছে এক প্রকারের, অর্থাৎ একটা প্রফিট আছে, কিন্তু আমাদের এই ডিমান্ডস লাইব্রেরিতে আমাদের কোনো প্রকারের কোনো প্রফিট নেই। এই হচ্ছে কনসেপ্ট। প্রফিটটা কী জন্য না, 5 বছর পরে আমি যে টাকাটা নিচ্ছি সেটা আমাকে এক্সট্রা টাকা দেওয়া হবে। 5,000 টাকা যদি আমি জমা রাখি 5 বছর পর সেটা আমি ধরে নাও পেলাম 9,000 টাকা বা 8,000 টাকা। এই হচ্ছে ব্যাপার। এই যে অর্থাৎ মানে যেটুকুটা মানে বোঝালাম, এই যে এই ডিমান্ড লাইবিলিটিতে এই টাইম ডিপোজিট যেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট এবং রিকারিং ডিপোজিট, এটা অল ব্যাঙ্কস এটা করতে পারে, অথরিটি এটা সমস্ত ব্যাংকের কাছে দেওয়া হয়। আর একটা হচ্ছে ডিমান্ড ডিপোজিটে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, যেটাতে কোনো প্রফিট নেই, যেটা আমি একটু মানে বললাম। আর এনডিটিএল হচ্ছে আমরা ব্যাংকের এনডিটিএলের কনসেপ্টটা আর একটু বিস্তৃত, কিন্তু মানে এই মুহূর্তে তোমরা যেটুকু মনে রাখবে সেটা হচ্ছে এনডিটিএল ব্যাপারটা হচ্ছে আমরা যে মানে যত পরিমাণ টাকা আমরা ব্যাংকে ডিপোজিট করলাম সেটা হচ্ছে এনডিটিএল। তো এইবার দেখো এই জায়গাটা একটু ভালো করে মানে এবার বুঝে নাও। ধরে নাও আমি ব্যাংকে 100 কোটি টাকা আমি ধরো মানে জমা রাখলাম, ঠিক আছে, মানে ধরে নাও ডিপোজিট করলাম, বা যারা যারা সবাই জমা রাখলো তাদের প্রত্যেকের মিলে হলো 100 কোটি টাকা। তো এইবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার প্রত্যেক বছর যে তাদের মনিটারি পলিসি, তারা প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাঙ্ক অর্থাৎ ধরে নাও এসবিআইকে বলে দিল যে তোমরা তোমাদের ব্যাংকে সিআরআর হিসেবে তোমাদের যে টোটাল টাকা অর্থাৎ এনডিটিএল থেকে তোমরা সিআরআর হিসেবে 3% জমা রাখবে এবং এসএলআর হিসেবে 18% জমা রাখবে, ঠিক আছে। এবার এই যে এই 3% যেটা অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও, সেটা এই এসবিআইকে সেটা আরবিআইয়ের কাছে ক্যাশে জমা রাখতে হবে। ব্যাপারটা ভালো করে বোঝো, এসবিআইকে আরবিআইয়ের কাছে ক্যাশে জমা রাখতে হবে আর এসএলআর হিসেবে জমা রাখতে হবে 18%। তো এর মধ্যে ক্যাশ, গোল্ড বা আরবিআই অ্যাপ্রুভ সিকিউরিটিগুলো এর মধ্যে এর আন্ডারে থাকে। তো এই ক্ষেত্রে যেমন অর্থাৎ এসএলআর এর ক্ষেত্রে যেমন আমরা ফুল প্রফিটটা লক্ষ্য করে থাকি। যেমন যদি গোল্ড যদি জমা রাখা হয় তাহলে এখন যদি গোল্ডের দাম 35,000 হয়, তাহলে এটা যদি 5 বছর পর 40,000 হয়ে যায় তাহলে এটা এক প্রকারের লাভই হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আর এর মধ্যে দেখো একটা নতুন ওয়ার্ড চলে এলো আরবিআই অ্যাপ্রুভ সিকিউরিটিস। তো এটা তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে হোয়াটস দ্যাট। তো এই ব্যাপারটা হচ্ছে যে ধরে নাও আরবিআই কোনো একটা কোম্পানিকে বললো যে তুমি এই 3rd নম্বর কোম্পানির সাথে তুমি তোমার লেনদেন করতে পারো, কিন্তু এই 3rd নম্বর কোম্পানি যদি তোমার ক্ষেত্রে যদি কিছু স্ক্যাম করে তাহলে সেই টাকাটা আমি তোমাকে দেবো। অর্থাৎ আরবিআই একটা সিকিউরিটি দিচ্ছে, তো সেটা হলো এই আরবিআই অ্যাপ্রুভ সিকিউরিটি। তো তাহলে আমরা কি দেখতে পেলাম, এই ডিমান্ড লাইবিলিটিতে থাকছে তাহলে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এবং ডিমান্ড ড্রাফট, আর টাইম লাইবিলিটিতে থাকছে ফিক্সড ডিপোজিট, রিকারিং ডিপোজিট এবং ক্যাশ সার্টিফিকেট। তো এইবার দেখো আমাদের নিউ গভর্নমেন্ট অর্থাৎ মোদী সরকার যবে থেকে এসে 2014 থেকে, তো ঠিক তার পরের বছর আমরা এখানে একটা হিসাব নিয়ে নিলাম। তো তাহলে দেখো 2015 সালে আমাদের দেশে 10,000 বিলিয়ন ডিপোজিট হয়েছিল ডিমান্ড লাইবিলিটিতে। তাহলে অপর দিকে যদি আমরা দেখি তাহলে টাইম লাইবিলিটিতে দেখো কতটা ডিপোজিট হয়েছে, 80,000 বিলিয়ন। তো তাহলে তোমরা মানে বুঝতেই পারছো যে যেখানে আমাদের মানে লাভটা বেশি অর্থাৎ প্রফিটটা আমাদের যেখানে বেশি, ডিমান্ড লাইবিলিটিতে আমরা যখন তখন গিয়ে ব্যাংক থেকে টাকা উইথড্র করে নিচ্ছিলাম, কিন্তু যেটা হচ্ছে টাইম লাইবিলিটিতে আমরা যখন তখন আমরা টাকা উইথড্র করতে পারবো না, সেটা একটা মিনিমাম টার্ম থাকে, সেটা হয় 5 বছর বা 10 বছর। তো তাহলে 5 বছর বা 10 বছরের জন্য আমরা যেহেতু একটা টাকা ডিপোজিট করে রাখছি, ওই জন্য ব্যাংক আমাদেরকে বেশি % ইন্টারেস্ট দেবে। তো তাই জন্য আমাদের যেহেতু লাভটা টাইম লাইবিলিটিতে বেশি, ওই জন্য আমরা এখানে ডিমান্ড লাইবিলিটি থেকে বেশি টাকা আমরা এখানে ডিপোজিট করি। তো এটা প্রত্যেক বছরই টাইম লাইবিলিটিতেই বেশি টাকা ডিপোজিট হয় আমাদের ইন্ডিয়াতে, তো ওই জন্য এটা টাইম লাইবিলিটি গ্রেটার দ্যান অবভিয়াসলি ডিমান্ড লাইবিলিটি। তো এতদূর পর্যন্ত আমরা যেটা পড়লাম, তো তার মধ্যে দেখো WBCS প্রিভিয়াস ইয়ারে একটা কোশ্চেন ছিল আরবিআই রিলেটেড। তো সেটা হলো ইন অর্ডার টু কন্ট্রোল দি ইনফ্লেশনারি প্রাইস রাইজ আরবিআই ডাইরেক্টস ব্যাঙ্ক টু, অর্থাৎ যখন ইনফ্লেশনের জন্য যখন জিনিসপত্রের দাম বেড়ে যাবে তখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অন্যান্য কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে কী করতে বলবে। তো অপশান 1 রিডিউস মানি সাপ্লাই, অপশান 2 ইনক্রিজ মানি সাপ্লাই, অপশান 3 রিডিউস এসএলআর অ্যান্ড অপশান ডি অ্যাভাবল। এইবার দেখো এই কোশ্চেনটাকে আমরা যখন অ্যাটেম্প করবো তখন আমাদের ফার্স্টেই চোখে লাগছে যখন ইনফ্লেশন হয়েছে অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তখন এটা একটা কারণ হতে পারে যে ইনক্রিজ মানি সাপ্লাই হয়েছে, তাই মানে আমাদের কাছে অনেক টাকা চলে এসেছে তাই জন্য। তো এখানে দেখো অপশান বিতে দিয়েছে ইনক্রিজ মানি সাপ্লাই, অর্থাৎ আরবিআই কি অন্যান্য ব্যাংকে এটা বলবে যে তোমরা ইনক্রিজ মানি সাপ্লাই করো, অর্থাৎ মানি সাপ্লাই তোমরা আরও ইনক্রিজ করো, এটা নিশ্চয়ই বলবে না। তাই এখানে অপশান বি হয়ে গেল কাটা। আবার অপশান ডিতে যেটা দেখছি সেটা হচ্ছে অ্যাভাবল, অর্থাৎ অ্যাভাবলের মধ্যে কিন্তু ইনক্রিজ মানিটাও থাকছে, তাই জন্য আমরা অ্যাভাবলটাও হচ্ছে কাটা, কারণ ইনক্রিজ মানিটা যেহেতু না হচ্ছে। তো তাই এবার আমাদের পড়ে থাকছে রিডিউস মানি সাপ্লাই এবং
রিডিউস এসএলআর। তো তোমরা যদি আমার ফার্স্ট ভিডিওটা যদি দেখে থাকো তাহলে আমি একটা জায়গাতে বলেছিলাম যে ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে রিডিউস মানি সাপ্লাই করতে হবে, অর্থাৎ আরবিআই মানি সাপ্লাইটাকে রিডিউস করবে। যখন ইনফ্লেশন ঘটে তখন রিডিউস মানি সাপ্লাই করা হয়, অর্থাৎ মানি সাপ্লাইটাকে রিডিউস করে দেওয়া হয়। আবার অপর দিকে দুটো পলিসি তখন নিয়ে চলে আসে। তো তাই তোমরা বুঝতে পারলে যে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য আরবিআই অন্যান্য কমার্শিয়াল ব্যাংকে রিডিউস মানি সাপ্লাই করতে বলে। তো তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে পার্ট 1টা দেখে নাও, তাহলে ব্যাপারটা আরও ভালো করে সব কিছু বুঝে যাবে।